আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এসআইআর এর শুনানিতে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হবে সে সমস্ত সমস্যাগুলো পর্যালোচনা করে তার একটা সম্ভাব্য সমাধান সূত্র নিয়ে আপনাদের সামনে আমি এসে হাজির হয়ে সে সমাধানগুলো আপনাদেরকে জানাবো। তো এসআইআর হিয়ারিং শুরু হয়েছে, অনেক রকমের সমস্যা উঠে আসছে, স্পেশালি ডকুমেন্টস সমস্যা। তো সেই ডকুমেন্টস সমস্যাটা খুব সহজে কিভাবে সমাধান হবে এমন ডকুমেন্টসের কথা বলবো যা অতি অবশ্যই সবার হাতের নাগালের মধ্যে রয়েছে এবং যেটা 100% অ্যাকসেপ্টেবল, আপনি চাইলেই জোগাড় করতে পারবেন, একেবারে সরকারি নথি। তো সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। যাদের এসআইআর এর নোটিশ এসেছে, শুনানিতে যাবেন, একদম ঘাবড়াবেন না, যে নথিগুলো বলছি খুব ইজিলি জোগাড় করতে পারবেন। ভিডিওটা শেষ অবধি দেখুন। তো ভিডিওটা দুই ভাগে আমি ভাগ করে আপনাদের সামনে আলোচনা করছি। ফেসবুকটাতে যেমন আপনাদেরকে আমি জানিয়েছি, ঠিক সেই অনুযায়ী এই ভিডিওটাতে সমস্ত ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে জানাবো এসআইআর নোটিশ যে সমস্ত সমস্যা আপনারা ফেস করছেন, যারা নোটিশ পেয়েছেন, হিয়ারিংয়ে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে তার সমগ্র সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই যে প্রায় সকলের নামই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসা শুরু হয়েছে এবং একবার বিএলও ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর আরেকবার যে ডকুমেন্টস চেয়ে পাঠাচ্ছে। তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কি, কেন হচ্ছে, কতগুলো কারণ তার সম্ভাব্য রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো একে একে। একটু ভিডিওটা লম্বা হবে, ধৈর্য ধরে শেষ অবধি থাকবেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, যারা এসআইআর নোটিশ পেয়েছেন তাদের যে সমস্ত নথিগুলো জোগাড় করতে বলেছিল সেই নথিগুলোর তালিকাটা প্রথমে শুনে নিন। প্রথমে হচ্ছে জমি ও আবাসন নথি। জমি ও আবাসন নথির মধ্যে রয়েছে এলআর পাট্টা, ফ্রি হোল্ড টাইটেল ডিড, চা বাগান পাট্টা। এরপরে রয়েছে আবাসন প্রকল্প সমূহ। আবাসন প্রকল্প সমূহের ভেতরে যে সমস্ত নথিগুলো আপনি দেখাতে পারবেন সেগুলো হচ্ছে ইন্দিরা আবাস যোজনা। অনেকে সরকারি ঘর পেয়েছেন, তার মধ্যে আপনার নাম নথিভুক্ত রয়েছে, কিন্তু অঞ্চলেও এই রেজিস্টারে আপনার নাম রয়েছে। এখান থেকে চাইলেও আপনি সেই ডিটেলসটা বের করে দেখাতে পারবেন। যেমন ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, গীতাঞ্জলি, চা সুন্দরী, নিজশ্রী, দুস্থ ও সংখ্যালঘু মহিলাদের জন্য আবাসন। এগুলো সরকারি প্রকল্প। যদি আপনি এগুলোর উপভোক্তা হয়ে থাকেন, অর্থাৎ এই যে যতগুলো নাম বলা হলো, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাসন যোজনা, বাংলার বাড়ি, গীতাঞ্জলি, চা সুন্দরী, নিজশ্রী, দুস্থ ও সংখ্যালঘু মহিলাদের জন্য আবাসন, এর মধ্যে একটাও যদি আপনি পেয়ে থাকেন, আপনার নাম অবশ্যই রেজিস্টার্ড আছে এবং হয়তোবা আপনাকেও একটা রিসিপ্ট দেওয়া হয়েছে, কিংবা অঞ্চল অফিসে গিয়ে এগুলো আপনি যদি পেয়ে থাকেন গিয়ে খোঁজ করুন, আপনার নাম ওখানে রেজিস্টার রয়েছে। এই সম্পর্কিত রেজিস্টার থেকে আপনি যে উপভোক্তা সেটা লিখে নিয়ে অঞ্চলে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ওনার কাছ থেকে সই সিগনেচার করে এটা নথি হিসেবে আপনি নিয়ে যেতে পারবেন। এতগুলো নথি, টোটাল 40টার উপরে নথি আপনি দেখাতে পারবেন, যেগুলোকে 13টা ভাগে ভাগ করে ওখানে বলা হয়েছে। তারপরে রয়েছে সরকারি পরিচয়পত্র। সরকারি পরিচয়পত্রের মধ্যে আপনি কী কী দেখাতে পারবেন? পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও, স্থানীয় সংস্থা কর্তৃক ট্রেড লাইসেন্স। আপনার যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে অনেক পুরনো, কিংবা আপনি যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে সেই পেনশন হোল্ডারের কপিটাও, সার্ভিস হোল্ডার যদি আপনি হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে, অনেক দিন আগে সেটা করেছেন, সেটাও কিন্তু হবে। যেমন আমার যে মায়ের বাবা রয়েছে, ওনার ট্রেড লাইসেন্স রয়েছে 1960-র। তো এরকম টাইপের কিংবা তারপরে হলেও হবে, যদি ট্রেড লাইসেন্স থাকে সেটাও কিন্তু আপনি অ্যাজ আ প্রুফ নিয়ে যেতে পারেন। আর তার সাথে নিয়ে যেতে হবে, আপনি যদি যার ট্রেড লাইসেন্স যে দেখাচ্ছেন ওনার সঙ্গে আপনার সম্পর্ক কি, সম্পর্কটা প্রমাণ করা যায় আপনার নামের সাথে, এরকম একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপরে রয়েছে আর্থিক ও বীমা নথি। এর মধ্যে কি কি চলবে? এলআইসি ডিড অথবা রিসিপ্ট, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। আপনি অনেক দিন আগে এলআইসি করেছিলেন, চলবে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পোস্ট অফিসে আপনি লাইফ ইন্স্যুরেন্স করেছেন, সেটাও চলবে। পোস্ট অফিস পাসবুক, অনেক দিন থেকে মানুষের পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ থাকেই। তো পোস্ট অফিসে আপনি টাকা জমাচ্ছেন বা জমিয়েছেন, সেরকম কোনো নথি দেখাতে পারলেও বা আপনার পাসবুক থাকলেও সেটাও হবে পোস্ট অফিসের। এরপর জাতীয় সঞ্চয়পত্র, জাতীয় সঞ্চয়পত্রে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সেটা যদি দেখান তাও হবে। ব্যাংক পাসবুক, অনেক দিন পুরনো কিংবা রিসেন্ট
রিসেন্ট টাইমেরটা আমি জানি না, তবে অনেক দিন পুরনো আপনার ব্যাংকে কোনো পাসবই ছিল, তার মানে আপনি এখানকার স্থানীয় বাসিন্দা 2002 সালের পূর্ব থেকে, সেটা যদি প্রমাণ করতে পারেন ব্যাংকের বইয়ের মাধ্যমে হয়ে যাবে। এরপর শিক্ষা ও জন্ম সংক্রান্ত নথি, যেমন জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, অন্য সমগোত্রীয় ডিপ্লোমা বা ডিগ্রি, যদি অন্য আপনার সমগোত্রী আপনি মাধ্যমিক পাস করেননি কিন্তু আরও সরকারি স্বীকৃত বোর্ড থেকে অন্যান্য পড়াশোনা আপনি করে থাকলে সেই সার্টিফিকেটও দেখাতে পারবেন। স্কুল লিভিং সার্টিফিকেট এটাও আপনি দেখাতে পারবেন। তো এই যে নথিগুলো আরও অনেকগুলো নথি আছে, এই যে নথিগুলো বললাম, এই নথিগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল নথি যদি আপনি নিয়ে যেতে পারেন হিয়ারিংয়ে, হয়ে যাবে। এবার হিয়ারিংয়ে গিয়ে প্রথমে আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হিয়ারিংয়ে গিয়ে কাদের নামে নোটিশ এসেছে, যাদের হচ্ছে কোনো গণ্ডগোল হয়েছে, বিশেষ করে যারা প্রজেনি দেখিয়েছেন, প্রজেনি দেখানোর পরে অর্থাৎ আমার নাম নেই, আমার বাবার নাম, মার নাম, ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা এদের নাম রয়েছে, এদের মধ্যে যে কোনো একজনকে আমি দেখিয়েছি অ্যাজ আ প্রজেনি, তারপরেও যদি আমার নামে নোটিশ এসে থাকে, যাদের নামে এসেছে তারা কি করবেন, তারা এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলোর পিছনে পরে ছুটবেন। এগুলোর পিছনে আগে ছোটার দরকার নেই। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি বাবার নাম দেখিয়ে থাকেন তাহলে বাবার নামে দেখানোর পরেও কোনো মিসম্যাচ হওয়ার কারণে যদি আপনার নামে নোটিশ এসে থাকে, এরপরে আপনি মার নাম দেখান। মানে ওখানে যে হিয়ারিংয়ে যে যাবেন, আপনি একটা কাজ করবেন, আপনি আপনার মার নাম যদি যাদের যাদের নাম আপনার রিলেটিভ রক্তের সম্পর্ক, অর্থাৎ আপনার মা, বাবা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাম্মা, এই 6 জন ব্যক্তির মধ্যে যতজন মানুষ 2002 সালের এসআইআর তালিকায় রয়েছে তাদের সবার তালিকাটা সংগ্রহ করে 2002-এর তালিকাগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং এসআইআরে গিয়ে প্রথমেই আপনার কথা হবে যে যদি যে প্রজনীকে আপনি দেখিয়েছেন ওনার সঙ্গে আপনার সম্পর্কটা যদি স্থাপন করা পসিবল না হয়ে থাকে, তাহলে অর্থাৎ বাবাকে দেখিয়েছেন, সম্ভব হচ্ছে না, তাহলে মাকে দেখান। মা দিয়েও যদি প্রমাণ করতে না পারেন, দাদুকে দেখান। দাদুকে দিয়েও হচ্ছে না, দিদাকে দেখান। দিদা হচ্ছে না, ঠাকুরদা, ঠাম্মা। বোঝা গেল? প্রথমে প্রজেনিতে জোর দিন। আপনি ডকুমেন্টস পরে দেখাবেন, ডকুমেন্ট আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, এই ডকুমেন্টসগুলো আপনি জোগাড় করতেই পারবেন। কিন্তু যেহেতু আপনি প্রজেনি হিসেবে দেখাতে পারছেন, একজনকে দেখিয়েছেন প্রজেনি, একজন কোনো কারণবশত সেটা লিঙ্ক ফেলিওর হয়েছে, হতেই পারে, দ্বিতীয়জন রয়েছে, এই অপশনটাকে, প্রজেনি অপশনটাকে সবার প্রথমে বেছে নেবেন। প্রজেনি অপশনটা বেছে নিলে আপনার সবথেকে সুবিধা। ওখানে আপনার বাবার নাম দেখিয়েছেন, বাবার নামে কোনো কারণবশত হয়নি, আপনি মার নাম দেখাচ্ছেন, লিঙ্ক হয়ে গেল, ব্যাস আপনার সমস্যার সমাধান, কোনো নথি দেখাতে হবে না। কিন্তু যাদের নথি তাদের বিশেষ করে দেখাতে হবে, যাদের দেখানোর মতো কেউ নেই, প্রজেনি লিঙ্কেজ আপনি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে নথি দেখানোটা জরুরি, তারা এই নথিটা দেখাবেন। এবার চলে আসি যে নথিগুলো বললাম, এই নথিগুলো, এবার এই নথিগুলোর মধ্যে সবচাইতে সহজে যে নথিটা আপনি জোগাড় করতে পারবেন সেই নথিগুলোর নাম বলছি এবং কিভাবে জোগাড় করবেন সেই পদ্ধতিটাও বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আইসিডিএস রেজিস্টার। আপনার বস্তি, পাশের বস্তি একটু খোঁজ করলেই পেয়ে যাবেন আইসিডিএস রেজিস্টার। আপনার শিশু কিংবা আপনার ভাইয়ের, আপনার কিংবা আপনি নিজেই যখন শিশু ছিলেন আপনার নাম সেই রেজিস্টারে রেজিস্টার ছিল আইসিডিএস রেজিস্টারে, কিংবা আপনার এখন সন্তান যদি আইসিডিএস সেন্টারে গিয়ে থাকে, না গিয়ে থাকলেও ওনারা সংগ্রহ করে রাখে, ওনাদের সরকারি একদম যে আমাদের রুরাল হেলথ সেন্টারগুলো আছে সেখান থেকে তালিকা সংগ্রহ করে ওদের কাছে চলে আসে। ওনাদের কাছে একটা বিশাল বড় ডেটাবেস আছে, গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চা এবং গার্জিয়ানের নাম আইসিডিএস রেজিস্টারে রয়েছে। অতএব আইসিডিএস যিনি কর্মী আছেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনি আইসিডিএস রেজিস্টারে আপনার ফ্যামিলি যেখানে রেজিস্টার আছে ওই সম্পর্কিত পেজটা আপনার দরকার। উনি যদি আপনাকে সেটা দেন তাহলে ওটা ফটোকপি করে নিন। উনি তো সার্টিফিকেট দিতে পারবেন না, ফটোকপি করে নিন, এটা নিয়ে বিডিও অফিসে যান। বিডিও অফিসে কার সঙ্গে যোগাযোগ করবেন উনি বলে দেবেন, যিনি আইসিডিএস কর্মী আছে উনাকে বলবেন যে আপনারা সুপারভাইজারের সঙ্গে, অ্যাকচুয়ালি ওনাদের যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন যে আমার এসআইআর হিয়ারিংয়ের নোটিশ এসেছে, আমি আইসিডিএস রেজিস্টারটাতে আমার ফ্যামিলি যে এখানে নথিভুক্ত আছে, তো সে সম্পর্কিত আমাকে একটা সার্টিফিকেট প্রদান করুন। সেই সার্টিফিকেটটা উনি প্রদান করে আপনাকে সিল সই করে দিয়ে দেবে, আপনার হিয়ারিংয়ে এটা কাজে দেবে, 100% কাজে দেবে। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে রুরাল হাউজিং সার্ভে 2008 সালে একটা গ্রামীণ সার্ভে হয়েছিল। এই গ্রামীণ সার্ভে তো আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলস একদম, বাড়ি কোথায়, আপনার
আপনার ফুল অ্যাড্রেস, তারপরে আপনার বাড়িতে কয়টা ঘর রয়েছে, সেই ঘরগুলোর কন্ডিশনস, আপনার কয়টা গাড়ি রয়েছে, অর্থাৎ আর্থ সামাজিক যে ব্যবস্থা সেগুলো সবগুলো নথিভুক্ত রয়েছে 2008 সালে রুরাল হাউজিং সার্ভেতে। আপনি অঞ্চল অফিসে গিয়ে এই রুরাল হাউজিং সার্ভে রেজিস্টারটাকে একটু খোঁজ করুন, সেখানে আপনার যে ফ্যামিলি হেড ওনার নামটা বলে খোঁজ করুন, যদি পেয়ে যান তাহলে ওই সম্পর্কিত একটা সার্টিফিকেট ওখান থেকে অঞ্চল অফিস থেকে সংগ্রহ করে এক্সিকিউটিভ বা বা অঞ্চল প্রধান যিনি সিগনেচার করতে রাজি হন ওনার মারফত এক্সিকিউটিভ দিয়ে সিগনেচার করলে কিন্তু সব থেকে বেটার। উনি কিন্তু সরকারি লোক, উনি কিন্তু জনপ্রতিনিধি নন, তো সিলেক্টিভ নন, এটাই বোঝাতে না, সিলেক্টিভ নয়, ইলেকটিভ নন, উনি কিন্তু ইলেকটিভ নন, উনি কিন্তু একদম ওখানকার সরকারি একজন চাকুরে। তো উনার সই এবং সিগনেচার হলেই ভালো। উনি যদি না থাকেন তাহলে কোনো উনার পরিবর্তে যিনি স্থলাভিষিক্ত আছেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, তিনিও সই করলেও হবে। এই সার্টিফিকেটটা অত্যন্ত কাজের, যদি এটা জোগাড় করতে পারেন এটাও আপনার শুনানিতে 100 আউট অফ 100 কাজ করে দেবে। এরপরে আসি সবথেকে আপনি নাগালের মধ্যে এবং সবচাইতে ব্যাপক সারা ভারত জুড়ে যে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে SECC। আপনারা সকলে জানেন লাস্ট জনগণনা আমাদের দেশে হয়েছিল 2011 সালে। 2011 সালে যেই জনগণনাটার নাম হচ্ছে SECC, অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস। এটা 2011 সালে হয়েছিল। এর রেজিস্টার্ড 100% অঞ্চল অফিসে রয়েছে। অঞ্চল অফিসে যান, গিয়ে বলুন, আপনার যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে সেই নোটিশের কপিটাও আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। গিয়ে অফিসারদের বলুন যে স্যার আমার হিয়ারিংয়ে SIR-এ আমাকে নথি দেখাতে হবে, আমাকে SECC-তে আমাদের ফ্যামিলি ট্রিটা যে রেজিস্টার্ড রয়েছে আমাকে সে সম্পর্কিত একটা সার্টিফিকেট প্রদান করুন দয়া করে। তো ওনারা অলরেডি জানেন, ওনাদের কাছে এই ইনফরমেশন আছে যে এই সার্টিফিকেটটা 100% অ্যাকসেপ্টেবল। আপনারা চাইলে আপনাদেরকে এই সার্টিফিকেটটা দিয়ে দেবে, এক্সিকিউটিভ সেটাতে সাইন করবে কিংবা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ যিনি করুন, আপনি এই সার্টিফিকেটটা অঞ্চল অফিস থেকে নিয়ে যান, হিয়ারিংয়ে উপস্থিত হন, 100% আপনার কাজ হয়ে যাবে। আর অন্য নথির জন্য আপনাকে হাপির টেস্ট করতে হবে না। আপনার যারা হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছেন তাদের অনেকের অনেক রকম নথি দেখতে চাচ্ছেন না, অনেক রকম নথিকে বাতিল করে দিচ্ছেন, কিন্তু এই যে SECC 2011 সালে যে জনগণনা সারা ভারত জুড়ে হয়েছিল, এই নথিকে কিছুতেই তারা নাকচ করতে পারবে না। এটা 100% অ্যাকসেপ্টেবল। আপনি এবং খুব সহজে এটা কিন্তু আপনি অঞ্চল অফিস থেকে জোগাড়ও করতে পারবেন, সবাই পারবেন এটা। প্রত্যেকটা পরিবার, ভারতীয় পরিবার, এই 2011 সালে যারা ভারতের বাসিন্দা ছিল তাদের ফ্যামিলি রেজিস্টার, তারা এই রেজিস্টারে রয়েছেন এবং এখান থেকে তারা অতি সহজে সার্টিফিকেটটা 100% পেতেও পারবেন। তাহলে এই সার্টিফিকেটের উপরে জোর দিন। যারা নোটিশ পেয়েছেন, যারা পেতে পারেন, যাদের কাছে কোনো নথি নেই, তারাও এই নথিটাকে জোগাড় করে রাখুন। এটা আপনার কিন্তু একটা সরকারি নথি, এটা আপনার অন্যান্য অনেক কাজে দেবে। এই SIR-এর কাজ ব্যতীত অন্যান্য অনেক কাজে দেবে। যেমন সরকারি ঘর অনেকে আজকে থেকে 25 বছর আগেও পেয়েছেন, কিন্তু আপনার কাছে কোনো নথি আছে কি? নেই, আমরা সেগুলো সংগ্রহ করি না। অনেকের কাছে যদি থেকে থাকে তাহলে সেটা ভালো, সেটাও কাজে দেবে। যদি না থাকে, আপনি যে ঘর পেয়েছেন সেই সময়কার ডিটেলসটা একটু মনে করে, কে প্রধান ছিল, কে পঞ্চায়েত ছিল, ওনার মারফত অঞ্চল অফিসে গিয়ে খোঁজ করুন। আপনার নাম কিন্তু ওই উপভোক্তা হিসেবে ওনাদের খাতায় রেজিস্টার আছে, তো সেই সম্পর্কিত একটা কাগজও যদি আপনি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনার কিন্তু কাজে দেবে। এটা গেল আলোচনা। এরপরে আসি যে প্রজেনি ডিসক্রিপেন্সি, অর্থাৎ আমরা কাগজ সাবমিট করেছিলাম, অনেকে আমাকে বলছেন যে স্যার আমার তো খসড়া তালিকা প্রকাশ হয়েছে, খসড়া তালিকায় আমি নাম দেখতে পাচ্ছি, তাহলে আবার কেন আমাদের BLO ডাকছে, আবার কেন আমাদের কাছ থেকে ডকুমেন্টস চাচ্ছে? শুনুন, খসড়া তালিকা এখনও প্রকাশ হয়নি। যে তালিকাটা আপনারা পেয়েছেন সেটা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করেছিল সবার নাম ওখানে এসেছে, ওটা খসড়া তালিকা নয়। খসড়া তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসে, বোঝা গেল? তো এখন যেগুলো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, কথার বাংলা অর্থ হচ্ছে যৌক্তিক অমিল। অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, আপনি বিশেষ করে প্রজেনি দেখিয়েছেন বাবাকে, মাকে, দাদুকে, দিদাকে, ঠাকুরদাকে, ঠাম্মাকে, কোনো একজনকে দেখিয়েছেন, ওনার নামের সঙ্গে কোনো কারণবশত আপনার নাম মিলছে না। এই যে সম্পর্কিত ডিসক্রিপেন্সি সম্ভবত 6-7টা কারণে হচ্ছে। বেশিরভাগ যে কারণে হচ্ছে সেই কারণগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে
প্রজেনি নেম মিসম্যাচ, অর্থাৎ আপনি যাকে প্রজেনি হিসেবে লিঙ্কেজ দেখিয়েছেন, আপনার বাবা হোক বা মা হোক বা অন্য কেউ, ওনার নামের সঙ্গে কোনো কারণবশত আপনার নামটা মিলছে না। এই কারণে তো এখন আপনাকে যেতে হবে, একটা এমন নথি দিতে হবে যেটা দিয়ে আপনি নামটাকে মিলিয়ে দিতে পারেন, যে এই যে হচ্ছে এ, ইনি আমার বাবা, আমার নাম বি, আমার বাবার নাম এ, এই যে হচ্ছে নথি, এই যে দেখুন। তো বিলও আপনাকে ডাকবে, একটা ফর্ম ফিল আপ করে সই সাবুত করে তারপরে সেটাকে ফটোকপি করে পাঠাবেন, এবং আপনার একটা ডকুমেন্ট যেটা দিয়ে প্রমাণ করা যায় যাকে প্রজেনি দেখিয়েছেন ওনার সঙ্গে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে লেখা রয়েছে আপনার ডকুমেন্টে, সেটা উনি আপলোড করে দেবেন। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে কারণে প্রজেনি ডিসক্রিপেন্সিতে নাম আসছে সেটা হচ্ছে রিলেশন টাইপ মিসম্যাচ। আপনি হয়তো দেখিয়েছেন ঠাকুরদাকে, এবার রিলেশন টাইপে লেখা আছে ফাদার, তাহলে আপনার ফাদারের জায়গায় তো আপনার ফাদারের নাম লেখা রয়েছে, আর আপনি প্রজেনি দেখেছেন ঠাকুরদাকে, তাহলে এই যে গণ্ডগোলটা, রিলেশন টাইপটা দেখাতে গিয়ে যখন আপনি ঠাকুরদাকে প্রজেনি দেখিয়েছেন, তখন যে রিলেশন টাইপটা সেটা কিন্তু গ্র্যান্ডফাদার হতো, সেখানে যদি ফাদার করে থাকেন এটাও মিসম্যাচ, এ কারণে কিন্তু আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতে পারে। তৃতীয় হচ্ছে স্পেলিং মিস্টেক। নামের বানান যদি ভুল থাকে, বাবার হোক বা নিজের হোক, তাহলে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আসছে, বোঝা গেল। এরপরে 4 নম্বরে হচ্ছে মিডল নেম মিসম্যাচ বা ফার্স্ট নেম বা সার নেম মিসম্যাচ। মিডল নেম মিসম্যাচটা বেশি হচ্ছে, অনেকের থাকে কুমার, অনেকের চন্দ্র, অনেকের নাথ, ঠিক আছে। বাবার ক্ষেত্রে হচ্ছে নাথ ছিল, ছেলের ক্ষেত্রে নাই, মিডল নেমটা নাই উধাও, বা ছেলেরও কোনো একটা ডকুমেন্টে নাথ আছে, বাকি ডকুমেন্টসগুলোতে নাই, বা কুমার ছিল বা চন্দ্র ছিল বা নাথ ছিল, এগুলো কোনো একটা ডকুমেন্টসে, কারো ডকুমেন্টসে আছে, কারো ডকুমেন্টসে নাই, তাহলে সেটা মিসম্যাচ হচ্ছে। তো এই কারণেই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো আসছে। আরও কারণ রয়েছে, তো এগুলোই মূল কারণ। যদি আপনাকে বিএলও ডেকে থাকে, এটা বিএলও আপনাকে ডাকবেই, বা বিএলও আপনার বাড়িতে গিয়ে আপনার কাছ থেকে ডকুমেন্টটার মারফত আপনি করতে পারেন, এটা প্রমাণিত হয় যে আপনি প্রজেনি দেখিয়েছেন, ওনার সঙ্গে আপনার সম্পর্ক এটা, এবং আপনি সঠিক তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু প্রজেনি সঠিকভাবে যদি লিঙ্কেজটা হয়ে যায়, তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আর আসবে না। কিন্তু আপনি দ্বিতীয়বারের ক্ষেত্রেও যদি সঠিক তথ্য, সঠিক ডকুমেন্টস সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আবার আসতে পারে, আবার আসতে পারে, আবার আসতে পারে, এবং শেষে যদি আপনি মিল দেখাতেই না পারেন, তাহলে কিন্তু নোটিশও আসতে পারে, এসআইআর হিয়ারিংয়ে আপনাকে ডাকতে পারে যদি সঠিক তথ্য দিতে না পারেন। এই জায়গাটা আমি আবারও একটু সংক্ষেপে ভালো করে বলে নিচ্ছি। যাকে প্রজেনি দেখিয়েছেন তার নামের সঙ্গে যে কোনো কারণবশত যদি আপনি যতগুলো বললাম, যেমন প্রজেনি নেম মিসম্যাচ, রিলেশন টাইপ মিসম্যাচ, স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে, বা মিডল নেম যদি উধাও হয়ে থাকে, মিডল নেম, সার নেম অথবা ফার্স্ট নেম, দুটোর মধ্যে, তিনটের মধ্যে যে কোনো একটা যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু আপনার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আসবে, অর্থাৎ যৌক্তিকভাবে ব্যাপারটা মিলছে না। এবং 2-3 বার যদি আপনাকে এই প্রজেনি মিসম্যাচের জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনি বিএলও যদি কাগজপত্র পাঠিয়ে থাকে, তারপরেও এটা কিন্তু বারবার আসে অনেকের, তারপরেও যদি আসতে থাকে, তার মানে আপনি ধরে নিতে পারেন যে আপনার নামে নোটিশ আসবে, আপনার ডকুমেন্টস মিলছে না, আপনাকে ওখানে গিয়ে প্রমাণ করতে হবে। তো এই ছিল বার্তা। আবার জানিয়ে রাখছি আপনাদেরকে, যদি আপনারা প্রজেনি দেখিয়েছেন তারপরেও আপনাদের নোটিশ এসেছে, তাহলে যে প্রজেনিকে দেখিয়েছেন ওনার নামের সঙ্গে আপনার নামটা কোনো কারণবশত মিসম্যাচ হয়েছে, ওনার নামটাকে বাদ দিন। আরও যারা প্রজেনি আপনাদের রয়েছে তাদেরকে প্রজেনি করুন। অর্থাৎ আপনি যদি মাকে দেখান, তারপরে যদি নোটিশ পেয়ে থাকেন, তাহলে এবার বাবার নাম থাকলে 2002-এর তালিকায় আপনি বাবাকে দেখাবেন, ঠিক আছে। বাবার নামে যদি গণ্ডগোল থাকে, তাহলে হচ্ছে আপনি ঠাকুরদাকে দেখান, ঠাম্মাকে দেখান, দাদুকে দেখান, দিদাকে দেখান। যারা আপনার রিলেশনে, এই যে বাবা, মা, ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা, এই 6 জনের মধ্যে যারা 2002 সালের এসআইআর এর তালিকায় রয়েছে, আপনি সবাইকে প্রজেনি হিসেবে দেখাতে পারেন। তাহলে এই 6 জনের মধ্যে যতজন রয়েছে, সবার 2002 সালের এসআইআর এর তালিকাটা আপনি নিয়ে যাবেন হিয়ারিংয়ে, এবং আপনার প্রথমে এই জায়গাটাতে জোর দেবেন যে 13টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখান, এটা ওরা আপনাকে বলবে। আপনি বলবেন না, আমি প্রজেনি চেঞ্জ করব, এই যে দেখুন আমার প্রজেনি, এবং আপনি যে প্রজেনি যাকে দেখাচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা প্রমাণ করা যায়, এরকম একটা কাগজ অবশ্যই নিয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার আর এই 13টা ডকুমেন্টসের জন্য হাপিত্তেশ করার কোনো দরকার নেই, এদিক সেদিক ছোটানো দরকার নেই। প্রজেনি যদি আপনার অ্যাভেলেবেল থাকে, তাহলে প্রথমে প্রজেনিটাকে জোর দিন। প্রজেনি যদি উপস্থিত না থাকে, সেক্ষেত্রে আপনি এই 13টা ডকুমেন্টসের যে কোনো একটা জোগাড় করে অঞ্চল অফিসে গিয়ে আপনার ওই হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হয়ে শুনানিটা করে আসুন। সব থেকে বেশি
যে নথিটা আপনার কাজে দেবে সেটা হচ্ছে 2011 সালের SECC নথিটা। অঞ্চল অফিস থেকে এটা জোগাড় করুন, হেরিংয়ে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে 100%। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি, পারলে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো অনেকে উপকৃত হয়, কারণ এই সমস্যা অনেকের। ধন্যবাদ।